প্রাথমিক 2014 টেট নিয়ে কিন্তু বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া এবং মেনস্ট্রিম মিডিয়া এখন তোলপাড়। কেননা কিছুদিন আগেই আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে এবং তারও কিছুদিন আগে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে প্রাথমিকের একটি মামলা, যেটা ওএমআর মামলা নামেও খ্যাত, যে মামলাটি আগে ছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, সেখান থেকে ট্রান্সফার হয়ে জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে এসছে। তো সেই মামলায় একটি মন্তব্য করেছিলেন জাস্টিস রাজশেখর মান্থা এবং সেই মন্তব্যটি সোশ্যাল মিডিয়া মেনস্ট্রিম মিডিয়াতে খুব ঢালাও করে প্রচার হয়েছিল যে প্রাথমিকে যদি অরিজিনাল ওয়েমার সিট না পাওয়া যায় তাহলে নাকি বিচারপতি প্রাথমিকের টেটটাই বাতিল করে ফেলবেন। তো তারপর থেকেই যারা প্রাথমিকের 2014 টেট পাস এবং বিভিন্ন চাকরিতে রয়েছেন তাদের মনে কিন্তু একটা শঙ্কা ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে যখন 22শে এপ্রিল 2016 সালের সম্পূর্ণ এসএসসি প্রক্রিয়ায় অনিয়মের জন্য সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়ে যায়। তো তারপরে কিন্তু এই আশঙ্কাটা জোরদারভাবে সকলের মনে কিন্তু গেঁথে যেতে শুরু করে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মেনস্ট্রিম মিডিয়া তারাও কিন্তু নানাভাবে ঢালাও করে এটা প্রচার করতে থাকে যে সত্যিই 2014 টেট কিন্তু একটা শঙ্কার মধ্যে রয়েছে। তো আমি এই বিষয়ে কিন্তু নতুন করে কোনো ভিডিও করিনি। তার প্রধান কিন্তু কারণ হচ্ছে একটাই, যে এটা কিন্তু অত্যন্ত একটি সেনসিটিভ বিষয়। অর্থাৎ এখানে আমি কিছু ভিউজের জন্য বা আমি কিছু মানে অন্য কিছুর জন্য, আমার কিছু সুবিধার জন্য হয়তো একটি ভিডিও করতেই পারি, কিন্তু সেখানে যদি কোনো মিস ইনফরমেশন আমার দ্বারা চলে যায় তাহলে বহু মানুষের কিন্তু নানান ক্ষতি হতে পারে। তার জন্য আমি কিন্তু এই নিয়ে খুব একটা কিছু ভিডিও করিনি। এখন অনেকেই আমাকে এই বিষয়ে জানতে চেয়েছেন যে দাদা এই বিষয়টা একটু বলুন, বিশেষ করে প্রাথমিকের যে ওএমআর মামলা সেইটা নিয়ে আপনি কিছু তথ্য আমাদেরকে সংগ্রহ করে বলুন। তো দেখুন, আমি এই প্রাথমিকের ওএমআর মামলাটা পুরোটাকে অ্যানালাইজড করার চেষ্টা করেছি এবং সেখানে আমি দেখেছি যে এই যে ডব্লিউপিএ 2005/2022 এই যে মামলাটি, বিশেষ করে এই মামলাটিতে যে অর্ডার কপিগুলো বেরিয়েছিল একদম মামলাটি পিটিশন দাখিল হওয়ার সময় থেকে এবং লাস্ট যে হিয়ারিংটা হলো গতকালকে অর্থাৎ 30শে এপ্রিল অবধি, তো তখন অবধি মোটামুটিভাবে এই মামলার গতি প্রকৃতি কী, এই মামলা থেকে কি কি তথ্য উঠে এসেছে এবং তার ফলে প্রাথমিক 2014 টেটের মানে কতটা শঙ্কা বা কতটা আশঙ্কা রয়েছে সেই বিষয়টা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করার বা বলার চেষ্টা করব। এখানে দেখুন, আমি আমার কোনো নিজস্ব মতামত শেয়ার করব না। শুধুমাত্র এই মামলায় যে বিভিন্ন অর্ডার কপিগুলো বেরিয়েছিল সেই অর্ডার কপি থেকে যে তথ্যগুলো আমি পেয়েছি সেই তথ্যগুলোকে আপনাদেরকে অর্ডার কপি দেখিয়ে দেখিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। যাদের মনে হবে এই ভিডিওটি দেখা প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তার কারণ প্রাথমিকের এই যে ওএমআর মামলা, এই ওএমআর মামলাটি কোথার থেকে সূত্রপাত হলো এবং বর্তমানে কিভাবে সিবিআই তদন্ত দেওয়া হলো, পর্ষদ কি বলছে, সিবিআই বিভিন্নভাবে কি কি রিপোর্ট দিয়েছে, কি কি তথ্য পাওয়া গেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সকলের জানা প্রয়োজন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই যে বলা হচ্ছে প্রাথমিকের 2014 টেট ক্যান্সেল করে দেওয়া হবে, এটা আমি বলছি যে এটা যে খুব একটা সহজ তা কিন্তু নয়। এটা অত্যন্ত একটি হায়ার অর্ডার হয়ে যাবে এবং আমাদের ইতিহাসের মধ্যেও কিন্তু একটা বলা যেতে পারে এত চাকরি বাতিল যদি হয় আর কি, তাহলে কিন্তু একটা রেকর্ড ব্যাপার। তার জন্য এই অর্ডারটা কিন্তু এত সহজেই যে চলে আসবে এমনটাও কিন্তু নয়। এখানে মনে রাখতে হবে প্রাথমিকের 2014 ওপর ভিত্তি করে কিন্তু প্রায় 60,000-এর ওপর চাকরি প্রার্থীরা চাকরি করছেন। তো সেখানে এতজনের জীবন জীবিকা রয়েছে এবং এতজন প্রার্থী রয়েছেন, তার ফলে কারা যোগ্য অযোগ্য বিচার না করেই বিচারপতি কোনোভাবেই এখানে পুরো মামলাটাকে মানে একটা চাকরি বাতিল করে দিতে পারছেন না বা পারবেন বলে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় না। তার জন্য অনুরোধ করব যে পুরো মামলাটা আপনারা ডিটেলসে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, এই মামলায় যদি 20/7/2022 তারিখের একটি অর্ডার আমরা দেখি, সেই অর্ডারে আমরা দেখতে পাবো যে 20 জন পিটিশনার প্রাইমারি যে ডিজিটাইজড ওএমআর নিয়ে তারা কিন্তু কোর্টে গিয়ে কেস করে। মূলত তাদের যে পিটিশনের এই দাবিটা ছিল যে তাদেরকে যে প্রাথমিকের ওএমআর দেওয়া হচ্ছে কিছুজনকে, তো সেখানে তারা দেখেছে যে এই ওএমআরটা একটা ডিজিটাইজড ওএমআর, এখানে কোনো অরিজিনাল ওএমআর সিট এটা নয়। ডিজিটাইজড ওএমআর মানে সেটাকে তৈরি করা হয়েছে নতুন করে, সেখানে ক্যান্ডিডেটদের সিগনেচার নেই এবং সেখানে কোশ্চেন বুকলেট দেওয়া নেই। তার ফলে এই ওএমআরটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন এবং তার সপক্ষে তারা যুক্তি দেখান যে বিভিন্ন ওএমআরে বিভিন্ন কোশ্চেন বুকলেটে তারা বিভিন্ন অ্যান্সারকে ধরেছে পর্ষদ, তার মধ্যে দু একটা এক্সাম্পল তারা দেখান বিচারপতিকে এবং তারা এই দাবিটা তোলেন যে পর্ষদ যেন তাদেরকে তাদের যে অরিজিনাল ওএমআরের স্ক্যান কপি সেইটা দেয়, তারা সেইটা চায়। অর্থাৎ এটা কিন্তু আরটিআই অ্যাক্টের মাধ্যমে সকলেই জানতে পারে তার অরিজিনাল তথ্যটা। তো সেই বিষয়ে মূলত এই মামলাটা করা হয়।
তারপরে বিচারপতি এই অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলাটি হয়েছিল এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদকে একটি নির্দেশ দেন, এফিডেভিট দিয়ে জানাতে বলেন যে তারা কেন অরিজিনাল ওএমআর সিট দিচ্ছে না প্রার্থীদেরকে। তারপরে 24/8/2022 তারিখের একটি অর্ডার কপি যদি আমরা দেখি তাহলে দেখব যে বোর্ড একটি এফিডেভিট ফাইল করে কোর্টকে জানায় যে তাদের কাছে অরিজিনাল ওএমআর সিট নেই, তার কোনো স্ক্যান কপিও নেই, সেইটা তারা নষ্ট করে দিয়েছে, তো সেটা তারা সংরক্ষণ করে আর রাখেনি। তারপরে যদি 9/9/2022 তারিখের একটি অর্ডার কপি আমরা দেখি, তো সেই অর্ডার কপিটাই কিন্তু তাৎপর্যপূর্ণ কতগুলো বিষয় উঠে আসছে। এখানে বিচারপতি বোর্ডের কাছে কতগুলো বিষয় জানতে চান। কি কি বিষয় জানতে চান? প্রথম বিষয় জানতে চান যে কখন তারা ওএমআর ধ্বংস করেছিল, অর্থাৎ কোন সময়ে তারা ওএমআরগুলো ধ্বংস করেছিল এবং কিভাবে, অর্থাৎ তারা ওএমআর যে ধ্বংস করা হয়েছিল তার প্রসেসটা কী ছিল। এবং নেম অফ উইটনেস বিচারপতি জানতে চান যে যখন ওএমআরগুলো ধ্বংস করা হয়েছিল তখন পর্ষদের কোন কোন ব্যক্তিরা সেই সময় উপস্থিত ছিলেন তাদের নামের তালিকাটা দিতে হবে এবং কতগুলো ওএমআর পর্ষদ ধ্বংস করেছিল সেই সংখ্যাটা, এবং তার পাশাপাশি যাদের যাদের ওএমআর নষ্ট করা হয়েছিল তাদের নাম, রোল নম্বর এগুলোকেও দিতে হবে পর্ষদকে। এবং মেথড অফ ডিস্ট্রাকশন, অর্থাৎ কোন মেথডে এই ওএমআরগুলোকে ডিস্ট্রাকশন বা রিসাইক্লিং করা হয়েছিল সেই মেথডটা কী ছিল, এবং কোন সংস্থা দ্বারা এই ওএমআরগুলো ধ্বংস করা হয়েছিল এবং যে সংস্থা দ্বারা ওএমআরগুলো ধ্বংস করা হয়েছিল তার নাম, এবং তাদেরকে যে টেন্ডার দেওয়া হয়েছিল সেই টেন্ডারের প্রতিলিপি, এবং সেই টেন্ডারটা কি ওপেন টেন্ডার ছিল না পর্ষদ নিজে নিজে একটি সংস্থাকে হ্যান্ডপিক করে চুজ করে নিয়ে তারা ওএমআর ধ্বংস করেছিলেন। এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয়ে বিচারপতি এ বিষয়ে জানতে চান বোর্ডের কাছে, এবং বোর্ডকে 26শে সেপ্টেম্বর 2022 সালের মধ্যে একটি এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলেন, যে পূর্ণাঙ্গ রিপোর্ট যেন বোর্ড এ বিষয়ে জমা দেয়। 27/9/2022 তারিখে বোর্ড একটি রিপোর্ট জমা দিচ্ছে, সেটা আমরা অর্ডারে দেখতে পাচ্ছি 27/9/2022 তারিখের অর্ডারে। এখানে পর্ষদ যে বিষয়গুলো জানাচ্ছে কোর্টকে যে সেটা হচ্ছে এটাই যে 3/4/2017 সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওএমআর ধ্বংস করার, অর্থাৎ পর্ষদ 3/4/2017 সালে একটি মিটিং করেছিল পর্ষদের সদস্যরা, যে তারা 2015 সালে যে টেট নেওয়া হয়েছিল 2014 টেট, তার যে ওএমআর শিট সেটা তারা ধ্বংস করবে। এবং মোড অফ ডিস্ট্রাকশন, প্রসেস অফ ডিস্ট্রাকশন এ বিষয়ে কিন্তু পর্ষদের কোনো সদস্যের কোনো কিছুই জানা নেই, তারা এই বিষয়ে বলতে পারবে না যে কিভাবে কোন পদ্ধতিতে এই ওএমআরগুলো ধ্বংস করা হয়েছে। যে সংস্থাকে দ্বারা ওএমআর ধ্বংস করা হয়েছিল তার নাম তারা জানায়, কিন্তু সেই সংস্থাকে যে টেন্ডারের মাধ্যমে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ ওপেন টেন্ডার যেটা করা হয়েছিল তার সপক্ষে তারা কোনো যুক্তি বা কোনো প্রমাণ দেখাতে পারেনি। এক্ষেত্রে বিচারপতি মনে করেন যে পর্ষদ হয়তো হ্যান্ডপিক চুজ করেছিল, অর্থাৎ সেই সংস্থাটাকে পর্ষদ র্যান্ডামলি চুজ করেছিল, যেটা কিন্তু কোনো সরকারি কাজের ক্ষেত্রে পারা যায় না, অর্থাৎ কোনো কাজের বরাত দিলে একটা ওপেন টেন্ডার ডাকতে হয়। তো এক্ষেত্রে সেই কাজটা করা হয়নি বলে বিচারপতি মনে করেছেন, যেহেতু পর্ষদ এ বিষয়ে কোনো সদুত্তর বা কোনো বিষয় জানাতে পারেনি। তারপরে কি হয় যে যখন ওএমআরগুলো ধ্বংস করা হয়েছিল তখন কিন্তু কোনো বোর্ডের স্টাফ উপস্থিত ছিলেন না বা বোর্ডের কোনো উইটনেস ছিল না। এবং আরও একটি বিষয় যে পর্ষদের তরফ থেকে বলা হয় যে এই ওএমআরগুলো নাকি ব্যাগে করে নিয়ে যাওয়া হয়েছিল। এখন বিষয় হচ্ছে যে ওএমআরগুলো ব্যাগে করে নিয়ে যাওয়া হয়েছিল, বিচারপতি জানতে চান যে সেই ব্যাগটা কি আপনারা চেক করেছিলেন যে সেই ব্যাগে কি সত্যি ওএমআর ছিল না। তো সে বিষয়ে কিন্তু হলফনামা নিয়ে কেউ কিন্তু বলতে পারেননি যে সত্যি করেই সেই ব্যাগে ওএমআর ছিল কি ছিল না, অর্থাৎ ওএমআর কি আদৌ ধ্বংস হয়েছে কি হয়নি এই বিষয়টাই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন বিচারপতির মনে উঠে যায় পর্ষদের এরূপ এফিডেভিট এবং এরূপ আচরণ থেকে। তারপরে পর্ষদ জানায় যে তারা মানে মোটামুটিভাবে 12.95 লক্ষ ওএমআর ধ্বংস করেছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে 12.95 লক্ষ ওএমআর ধ্বংস করা হলেও তার বেশি সংখ্যক পরীক্ষার্থী কিন্তু 2014 টেটে বসেছিল। তো তারপরে যে এক্সেস ওএমআরগুলো রয়েছে সেগুলো পর্ষদ কী করলো সেটার কিন্তু কোনো সদুত্তর পর্ষদ দিতে পারেনি। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে পর্ষদ কাদের কাদের ওএমআর নষ্ট করেছে তাদের নাম, রোল নম্বরের যে তালিকা সেটাও কিন্তু কোর্টকে জমা দিতে পারেনি ওই 27/9/2022 সালে। তারপরে পিটিশনাররা একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা তুলে ধরেন আদালতের কাছে, যেটা হচ্ছে যে হেমন্ত চক্রবর্তী নামে একটি মানে ক্যান্ডিডেট, তিনি তার ওএমআর শিট আরটিআই করে জানতে চান এবং পর্ষদ তাকে সেই ওএমআর শিটটা প্রোভাইড করে 10/7/2019 সালে। এই বিষয়টা একটু খেয়াল করবেন যে 3/4/2017 সালে পর্ষদ বলছে যে তারা ওএমআর নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তারপরে 2017 শেষ দিকে এসে ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু 2019 সালে তারা আবার একটি ক্যান্ডিডেটকে আরটিআই এর জবাবে ওএমআর শিট দিচ্ছে এবং সেটা কিন্তু অরিজিনাল ওএমআর শিট এবং সেই অরিজিনাল ওএমআর শিটেরই স্ক্যান কপি।
তাহলে পর্ষদ এখানে যে কোর্টকে এসে জানাচ্ছে যে তাদের কাছে অরিজিনাল ওএমআর শিট নেই এবং পরবর্তীতে কোনো প্রার্থী আরটিআই করলে তাকে ডিজিটাইজড ওএমআর দেওয়া হচ্ছে। তো সেখানে এই ওএমআর শিটটা এলো কোথা থেকে, এই বিষয়টাও কিন্তু কোর্টের কাছে তারা ক্লিয়ারলি কিছু জানাতে পারেনি। তারপরে কিন্তু 27/9/2022 সালে আদালত কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের তদন্ত নির্দেশ দেন, যে এই পুরো ম্যাটারটার উপরে সিবিআই তদন্ত করবে, পূর্ণাঙ্গ বিষয়গুলো খতিয়ে দেখবে যে কিভাবে পর্ষদ ওএমআর সিট নষ্ট করেছে, কিভাবে কোন সংস্থাকে দিয়ে নষ্ট করা হয়েছে, কোনো স্ক্যান কপি রয়েছে কিনা এই ওএমআর সিটের। তো এই বিষয়গুলো পর্ষদের উপরে তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 27/9/2022 সালের অর্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ 18/10/2023 সালে আমরা দেখতে পাচ্ছি একটি সিবিআই রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। সেখানে সিবিআই জানাচ্ছে যে পর্ষদ এস বাসু রায় অ্যান্ড কোম্পানি নামে একটি সংস্থাকে ওএমআর ইভ্যালুয়েশন, স্ক্যানিং এবং তৈরি করার দায়িত্ব দিয়েছিল। তো তারপরে এই এস বসু রায় কোম্পানির যে অফিস, সেই অফিসে বসেই নাকি ওএমআরগুলো স্ক্যান করা হয়েছিল এবং এই যে অফিসে বসে ওএমআর স্ক্যান করা হচ্ছে এস বসু রায় কোম্পানির, সেখানে কিন্তু পর্ষদের কোনো কর্তারা উপস্থিত ছিলেন না। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে একটা অরিজিনাল ওএমআর স্ক্যান করা হচ্ছে, সেখানে কিন্তু পর্ষদের কোনো কর্তারা উপস্থিত নেই এবং এস বসু রায় কোম্পানি যে ওএমআর স্ক্যান করছেন সেখানে তারা কোনো স্ক্যান কপি রাখেননি, অর্থাৎ তারা ওএমআরকে ডিজিটাইজড করে ফেলছেন, যেটা কিন্তু ম্যানুফ্যাকচার করা যায় বা ম্যানুপুলেট করা যায়। এই বিষয়টা কিন্তু আদালতের সন্দেহ জাগে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে সিবিআই উল্লেখ করেন তাদের রিপোর্টে, যেটা 18/10/2023 সালের অর্ডার দেখে আমরা বুঝতে পারছি যে এটাই হচ্ছে যে ওএমআর সিটগুলো যখন মানে স্ক্যান করা হয়েছে তখন কিন্তু শুধুমাত্র রোল নাম্বারটা থাকছে, অর্থাৎ নাম, ইনভিজিলেটর সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার, এই অংশগুলো কিন্তু স্ক্যানের অংশতে ক্যাপচার হচ্ছে না। তারপরে সিবিআই তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে এটা জানায় যে তারা কোনো অরিজিনাল ওএমআর সিটের স্ক্যান কপি পায়নি। তারা পর্ষদের অফিস বা ওই এস বসু রায় কোম্পানি যে সংস্থাকে দিয়ে ওএমআর ইভ্যালুয়েশন হয়েছিল তাদের সার্ভার সমস্ত সিজড করে তারা যেটা পেয়েছে সেটা হচ্ছে এই ডিজিটাইজড ওএমআর, এবং সেখানে তারা বিভিন্ন যা যা অসঙ্গতি পেয়েছে সেগুলো তারা কোর্টে হলফনামা দিয়ে জানায়, সেগুলো হয়তো ডিটেলস আদালতের বিভিন্ন অর্ডারে নেই। তারপরে এই মামলাটা কিন্তু বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে জাস্টিস রাজশেখর মান্তার এজলাসে কিন্তু ট্রান্সফার হয়ে যায়। এরপরে জাস্টিস রাজশেখর মান্তার 9/4/2024 তারিখে একটি হিয়ারিং হয়, যে হিয়ারিংটা দেখে কিন্তু বিচারপতি মন্তব্য করেছেন অনেকগুলো, এবং সেই হিয়ারিংয়ের অর্ডার কপি থেকে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় দেখতে পাচ্ছি। প্রথম কি, সেটা হচ্ছে বোর্ড 2017 শেষ দিকে ওএমআর নষ্ট করেছে, ওএমআর সিটের কোনো স্ক্যান কপি তো নেই, এবং ওএমআর সিট এস বসু রয় নামে একটি কোম্পানি বা একটি এজেন্সিকে দিয়ে মানে তাদের ইভ্যালুয়েশন এবং স্ক্যানিং করানো হয়েছিল, যে এস বসু রয় অ্যান্ড কোম্পানির বিভিন্ন কর্তাকে সিবিআই আবার অ্যারেস্ট করেছে, অর্থাৎ এস বসু রয় অ্যান্ড কোম্পানিও নাকি বিভিন্ন ইললিগ্যালিটিতে যুক্ত ছিল, এমনটাই সিবিআই মনে করছে, তাদের রিপোর্টে সেটা জানিয়েছে আদালতকে। এবং তারা যে ওএমআর ডিজিটাইজড করেছে সেই ডিজিটাইজড কপিটা পেয়েছে, কিন্তু তার কোনো স্ক্যান কপি পায়নি, অর্থাৎ এস বসু রায় কোম্পানির কাছ থেকে কোনো স্ক্যান কপি পাওয়া যায়নি, এবং একটি থার্ড পার্টি দ্বারা ওএমআরকে নষ্ট করা হয়েছে, যেটা কিন্তু সিবিআই তার রিপোর্টে উল্লেখ করেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ওএমআরগুলো যখন স্ক্যান হয় তখন কিন্তু পর্ষদের কোনো মানে সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। তো তারপরে বিচারপতি এখানে সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই যাতে করে এই অরিজিনাল ওএমআর শিটগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করে, তার কারণে এই মামলায় অরিজিনাল ওএমআর শিট খুব প্রয়োজন, না হলে পুরো প্রসেসটার উপরই একটি প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে যে ওএমআরগুলো কোথায় গেল। এবং বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন, যেখানে আমরা বুঝতে পারি 27/9/2022 সালের অর্ডারে যে বিচারপতি জানতে চেয়েছিলেন যে আপনারা যে ওএমআর নষ্ট করেছেন এবং তার যে কোনো স্ক্যান কপি রাখেননি তার কোনো রুলস কি আপনারা দেখাতে পারেন। তো এক্ষেত্রে পর্ষদ কিন্তু কোনো রুলসও দেখাতে পারেনি। তো এরপরে পর্ষদকে 9/4/2024 তারিখে জাস্টিস রাজশেখর মান্থা একটি রিপোর্ট দিতে বলেন, সিবিআইকেও পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়, এবং যারা পিটিশনার রয়েছেন তাদেরকেও এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়। তারপরে এই মামলাটি 22/4/2024 তারিখে আসে, সিবিআই তাদের রিপোর্ট ফাইল করেছে, পর্ষদ কিন্তু সেই সময় রিপোর্ট ফাইল করতে পারেনি, পিটিশনাররা রিপোর্ট ফাইল করার জন্য সময় নিয়েছিল। তারপরে 30/4 অর্থাৎ গতকালকে এই মামলার আবার হিয়ারিং হয়েছে, সেখানে কিন্তু খুব যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসছে তা আমরা শুনতে পাচ্ছি না, যদিও সেই হিয়ারিংটা সম্পর্কে যতটুকু খবর বা তথ্য আমরা সোশ্যাল মিডিয়া বা বলা যেতে পারে মেন স্ট্রিম মিডিয়াতে যতটুকু দেখানো হয়েছে সেখান থেকে যতটুকু জানতে পেরেছি যে এই ম্যাটারে খুব বেশি আর কিছু এগোয়নি। এখানে কিন্তু এগোয়নি তার প্রধান কারণ হচ্ছে যে প্রাইমারিতে 32,000 চাকরি বাতিলের একটি মামলা চলছে, যেটি ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে। তার জন্য কিন্তু এই যে মামলাটি ওএমআর মামলা, এই রাজশেখর মান্থার বেঞ্চে যেটা রয়েছে জাস্টিস, তো সেই মামলাতে আপাততভাবে কিন্তু এই মামলাটা আর শোনা হবে না, এরকমই আর্জি জানান বিভিন্ন পার্টি, যে যেহেতু ওখানে ডিভিশন বেঞ্চে একটি মামলা চলছে, সেই মামলাটি এখনও অবধি সেটেল হয়নি, সেই মামলায় কি আউটকাম আসে দেখা যাক, তারপরে এই মামলাটা যেন শোনা হয়।
তো বিচারপতিও আপাত অর্থে এইরকমই শুনেছি মনোভাব পোষণ করেছেন এবং এই মামলাটা একটু পিছিয়ে গেছে। তারপরে হয়তো এই মামলায় আবার ফার্দার শুনানি হবে। আপাত অর্থে কিন্তু এই মামলায় এতগুলো বিষয় উঠে এসছে এবং এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে এই মামলায় কিন্তু এতদিন যারা পাশ করা ক্যান্ডিডেট ছিলেন, যারা বিভিন্ন চাকরি পেয়েছেন, তারা কিন্তু যুক্ত হননি। তারা বিভিন্ন ক্যান ফাইল করে তারা কিন্তু এই মামলায় এবার যুক্ত হয়েছেন। প্রচুর ক্যান্ডিডেট যুক্ত হয়েছেন, তারাও তাদের নিজেদের মতামত জানাবেন। অর্থাৎ পর্ষদ যদি কোনো প্রক্রিয়ায় ভুল করে সেই দায় যেন সমস্ত ক্যান্ডিডেটের ওপর চাপিয়ে না দিয়ে যাতে সমস্ত করে টেট যাতে বাতিল না করা হয়। এবং এই মুহূর্তে সিবিআই কোনো অরিজিনাল ওএমআর সিট পেয়েছে কিনা সে সংক্রান্ত কোনো বিষয় রিপোর্ট তারা জানায়নি, অর্থাৎ পায়নি এটাই আশা করা যায়। অর্থাৎ অরিজিনাল ওএমআর সিট যেহেতু পাওয়া যাচ্ছে না, স্ক্যান কপিও পাওয়া যাচ্ছে না, পর্ষদের অফিসেও নেই, তো সেখানে হয়তো কিছু কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো সেই বিষয়ে এখন দেখা যাক বিচারপতি পরবর্তীতে কি করে। তবে এই যে পুরো 2014 টেট বাতিল, পুরো চাকরি বাতিল, এই বিষয়টা নিয়ে বিচারপতিকে বারবার অনেক পার্টি তারা অবগত করেছেন যে এখানে কিন্তু প্রায় 60 থেকে 70 হাজার ছেলে চাকরি করছে এই ম্যাটারটার উপরে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, টেট এবং চাকরি দুটো কিন্তু আলাদা বিষয়। যদিও টেটটাকে যদি বাতিল করা হয় তাহলে কিন্তু সবার চাকরিটাও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই বিষয়ে বিচারপতিও কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, তার কারণ এই ম্যাটারটা অত্যন্ত সেন্সিটিভ ম্যাটার। এখানে শুধু শুধু চাকরি বাতিল করে দেবো বা এটা বাতিল করে দেবো এমনটা যে প্রচার চলছে বিভিন্ন মাধ্যমে, এটাও কিন্তু এক অর্থে আমি বলবো যে এতটা সহজ নয়। পুরো মামলাটা কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এখন দেখুন কোর্টের বিষয়, কোর্টে কি হবে আলটিমেটলি পর্ষদ তাদের বিভিন্ন হলফনামাতে তারা এবার তাদের অবস্থান অবশ্যই জানাবে। যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা পাশ করেছেন, তারাও তাদের অবস্থান জানাবেন। সিবিআইও আলটিমেটলি এই তদন্তে আরও কী কী পাচ্ছেন সেটার উপরেও নির্ভর করছে এই মামলাটা। এবং সর্বোপরি ডিভিশন বেঞ্চের যে মামলা 32,000 চাকরি বাতিল, সেই মামলার আউটকাম কী আসছে, তো সেখানে বিচারপতি কী নির্দেশ দেন সেটা দেখার বিষয়। আমি আপনাদেরকে পুরো এই যে ওএমআর মামলার যেটা বিষয়বস্তু সেটা অর্ডার কপি দেখে পুরো মামলা সম্পর্কে সেটা আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনারা এই ম্যাটারটা বুঝতে পারলেন। যদি কারোর কোনো প্রবলেম হয় আপনারা এই পুরো মামলার যে অর্ডার কপিগুলো রয়েছে, এই যে WPA 2005/2022 এর যে পুরো অর্ডার কপি এগুলো আপনারা হাইকোর্টের ওয়েবসাইটে পেয়ে যাবেন। হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে এই যে আমি ডেট দিয়ে বললাম 20/7/2022, 24/8/2022, 9/9/2022, 27/9/2022, 10/7/2000 মানে 18/10/2023, তারপরে 9/4/2024, 22/4/2024, এই সমস্ত অর্ডার কপিগুলো যদি আপনারা পড়েন, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে যদি দেখেন, তাহলে এই পুরো মামলা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। এবং আমি মূলত যে কথাগুলো বললাম আজকে, সেগুলো এই অর্ডার কপির ভিত্তিতেই বললাম। বিভিন্ন চাকরি প্রার্থী রয়েছেন, তারা পুরো বিষয়টাকে বুঝুন, নিজেরা তথ্য নিয়ে আলোচনা করুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন, বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া, সেখানে যে বিভিন্ন খবর প্রচার হয় সেই বিষয়টায় কান না দিয়ে আগে পুরো মামলাটা আপনারা বুঝুন। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।